নমস্কার। শনিবারে বেলা 2টায় ফোর্থ স্টেটে আপনাদের আমন্ত্রণ। আজ আমাদের বিষয় হলো ঘুষ দিয়ে যায় কেনা। গোপ দিয়ে যায় চেনা তো আমরা জানি বরাবরই, কিন্তু ঘুষ দিয়ে যে কেনা যায় এটাও বোধহয় ভারতের লোক, সারা ভারতবর্ষের লোকই জানেন। এবং কি কি কেনা যায়, আপনি যাবতীয় পরিষেবা যা চাইবেন সবই প্রায় কিনতে পারেন। কারণ এই ঘুষ, একজন আমাকে সরকারি আমলা, অত্যন্ত সৎ আমলা বলেছিলেন বহুদিন আগে যে দেখো গৌতম, ভারতবর্ষে যদি কোনো আমলা বলেন যে আমি ঘুষ নেব না, তাহলে তিনি থাকতে পারবেন, না নিয়ে থাকতে পারবেন। যদি কিন্তু কেউ বলেন আমি ঘুষ দেব না, তাহলে সারা জীবন তিনি সব কাজ করতে পারবেন কিনা সন্দেহ। আজকে যে সারা ভারত জুড়ে যেটা চলছে জানিয়ে আমরা আগেও দুটো অনুষ্ঠান করেছি, টাকা 500 টাকা 1000 টাকার নোট বানচাল, তাই নিয়ে যাবতীয় সারা ভারতবর্ষে যে ধুমধুমাত চলছে, একদিকে বিজেপি, আরেকদিকে সিপিআইএম, একদিকে আবার সিপিএম এর সঙ্গে আবার আলাদাভাবে মমতা বন্দ্যোপাধ্যায়। কে কোন দিকে যাবেন না যাবেন আপনারা প্রায় সবাই জানেন, আমরাও জানি। আমার প্রশ্ন আজকে যে ধরা যাক 500-1000 টাকার নোট তো চালু হলো না, অন্য নোট বাজারে এলো, কমে গেল, কালো টাকার বাজার কমে গেল, কিন্তু এই কালো টাকার যে বাজার সেটা কি রক্তবীজ নয়? রক্তবীজের মতো তো তার আমরা দেখি উদয় হচ্ছে। এই যে টাকা যখন আমরা এটিএম থেকে তুলছি, নিজেই জানি, আমি দেখলাম কলকাতায় একাধিক এটিএম এ গার্ড আছে, সেই গার্ডকে 100 টাকা দিয়ে বলা হচ্ছে যে এই মুহূর্তে টাকা ঢুকবে, আমাকে একটা ফোন করবেন, মিস কল মারবেন, এবং মিস কল মারার সঙ্গে সঙ্গে তারা এসে নিজেদের টাকাটুকু তুলতে পারছেন। কিন্তু আমার মনে হয় এই জিনিসটা বোধহয় আমাদের মধ্যে এমন সহজে ঢুকে আছে, রক্তের মধ্যে ঢুকে আছে, যে ঘুষ জিনিসটা আমাদের কাছে অপরাধী নয়। আমাদের মনে হয় এটা খুব স্বাভাবিক একটা সামাজিক কোনো অপরাধ বলতে যাকে বলা যায়। আমরা ছোটবেলা থেকে বোধহয় ছেলে মেয়েদের এটা শেখাই না। চুরি করা খারাপ, বাটপাড়ি করা খারাপ, ছিনতাই করা খারাপ, খুন করা খারাপ, ঘুষ নেওয়া খারাপ। আমার সঙ্গে আছেন আজকে সাংবাদিক, অভিজ্ঞ সাংবাদিক সুমন ভট্টাচার্য, তার সঙ্গে আমরা আলোচনা করব এবং আপনাদের সঙ্গে জানতে চাইবো আপনারা কি ভাবছেন এই দিয়ে, যে আদৌ কি এই জিনিসটা কমবে। আর এই জিনিস যদি না কমে, তাহলে আগামী দিনে খুব অল্প দিনের মধ্যেই আবার আমরা কালো টাকার মধ্যে বাস করতে থাকবো। এটা সুমন, তোমার কি মনে হচ্ছে? না, এইটা বিষয়ে দুটো বিষয় আছে গৌতম। একটা বিষয় হচ্ছে ঘুষ মানে পুরোপুরি বন্ধ করা যাবে কিনা। আপনি যেটা বললেন, আমিও যেটুকু লোকজনের সাথে যেটুকু মানে সাংবাদিক হিসেবে ব্যাংকের বা ব্যুরোক্র্যাটদের সঙ্গে কথা বলে বুঝেছি যে ঘুষ একটা ক্যাপিটালিস্ট ইকোনমি বা যে কোনো ধরনের ইকোনমির একটা পার্ট অফ দ্য ইকোনমি, তো সেটাকে আপনি তো বদলাতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে মানে মোদি এটা করে কি করলেন। আপনি যে দ্বিতীয় প্রশ্নটা বলেন, সেই প্রশ্নটা আমি মনে করি, আমার ব্যক্তিগত মত, আমার মত যে মোদি একটা বড় ধাক্কা ভারতের রাজনৈতিক সিস্টেমে দিয়েছেন। একজন সিনিয়র সাংবাদিক আমাকে ফোনে বললেন যে মোদি বিরোধীদের পুরো মেডেল স্ট্যাম্প ছিটকে দিয়েছে। এই একটা ইস্যুতে আমার মনে হয় যে গত 2 বছর ধরে কোণঠাসা হয়ে থাকা নরেন্দ্র মোদী, যিনি তার 56 ইঞ্চি নিয়ে অনেক কথা বলেছিলেন, অনেক দিন বাদে মোদী এমন একটা ইস্যু আনতে পেরেছেন যেখানে রাজনীতিটা শুধু তাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে, এবং তিনি গতকাল যেটা বলেছেন যে যারা এই সিদ্ধান্তকে সমর্থন করে না তারা আসলে কালো টাকার সমর্থক। তিনি পুরো পলিটিক্সটাকে মানে ঠিক বিশ্বনাথ প্রতাপ সিং যেমন করতে পেরেছিলেন যে আমি সৎ বাকিরা অসৎ, এই একটা ডায়নামিক্সে মোদী ঠেলে দিতে পেরেছেন। এবং সেই ঠেলাটা আমাদের কলেজের সিনিয়র মৈত্রেশ ঘটক, খুবই নামী বামপন্থী অর্থনীতিবিদ, তিনি 3 দিন আগে এনডিটিভিতে একটা ব্লগ লিখেছেন যে মোদির ইকোনমিক্স যাই হোক, মোদির পলিটিক্সের মানে কোনো বিকল্প নেই। যে আমারও মনে হয় যে মোদি মানে পলিটিক্যালি নিজেকে অনেকটা গেইন করতে পেরেছেন নিজে। মানে এই জিনিসটা তোমার বক্তব্য, যেটা সুমনের বক্তব্য, যে ঘুষ বন্ধ হোক কি না হোক, ভারতের অর্থনীতি কি হবে সেটা পরের ব্যাপার। মূল জিনিস যেটা মোদি করতে পেরেছেন, চারপাশে নিজের চারপাশে একটা হেলো যাকে বলা হয়, সেই রচনাটা করতে পেরেছেন। কিন্তু এই সঙ্গে আমার মনে হয় এটা বলতে, বিশেষ করে সামনেই 2খানা নির্বাচন আছে, একটা হচ্ছে উত্তরপ্রদেশ আর একটা হচ্ছে আমাদের পাঞ্জাব। এই দুটো নির্বাচন আমরা বুঝবো। ওই এর আগে যে উপনির্বাচন হলো তাই দিয়ে কিচ্ছু বোঝা যায়নি মানুষ কি মনে করেছেন, যেখানে যে শাসক দল আছেন তারাই জিতেছেন, আমরা সেদিকে যাব না।
আমার বক্তব্য যে এইটা দেখতে পারবো যে মানুষের মনে কি প্রভাব ফেলেছে। আমাদের একজন গেস্ট এসে গেলেন, সুমন, একটু প্রশ্ন শুনে নি। হ্যালো, কে বলছেন? হ্যালো, না বোধহয় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তো আমরা যে আলোচনাটা করছিলাম সেখানে বলছি যে আমরা এখানে যে জায়গাটায় আমরা পৌঁছবো ভাবছি যে ঘুষ থাকবে কি না থাকবে, সেইটা এখন মুখ্য নয়, আর গৌণ হয়ে গেছে। এখন মোদির কাছে প্রধান যে আমাদের প্রধান বিষয় হয়ে গেছে, তাকে ঘিরে যে যেটা বলছিল আবর্তিত হচ্ছে রাজনীতিটা, এটা কিছু একটা যে কোনো রাজনীতিকের পক্ষে এটা খুব গৌরবের বিষয়, নিজে গৌরবের বিষয়। এবং আমি আরেকটা জিনিস বলবো যে গৌতম দা, দেখুন পলিটিক্সের তো একটা ট্রেন্ড থাকে, সেই ট্রেন্ডে দেখুন ব্রিটেনে ব্রেক্সিট হলো, আমেরিকায় নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জিতলো। অর্থাৎ আমরা সব জায়গায় দেখছিলাম যে আমরা যারা মানে লিবারাল, আমরা তথাকথিত যারা নিজেদের উদারনৈতিক মনে করি, তাদের বাইরে একটা বড় রক্ষণশীল অংশ আছে। সেই রক্ষণশীল অংশ আস্তে আস্তে তাদের মতামতকে আরো সোচ্চারে ঘোষণা করতে চাইছে। মোদি এই যে রক্ষণশীল অংশটা, তাদেরকে কিন্তু অ্যাড্রেস করতে পেরেছে। এবং আমার সংশয় বা আমার আশা বা আশঙ্কা দুটোই বলতে পারেন, মোদি 2017-তে উত্তরপ্রদেশ নির্বাচনের সঙ্গে সঙ্গে না গোটা দেশে লোকসভা নির্বাচন ডেকে দেন। আচ্ছা ভাই, খুব ভীষণ অন্য জায়গায় পৌঁছে যাচ্ছি আমরা, সে জায়গায় আসবো আবার ফিরে। আমরা তার মাঝে একটা ছোট্ট বিরতি নিয়ে যাচ্ছি। আমরা এক বিরতির পরে খুব তাড়াতাড়ি ফিরবো, আপনারা চলে যাবেন না, আমার অনুরোধ। নমস্কার, বিরতির পরে আমরা ফিরে এলাম। আমাদের সঙ্গে আরো একজন অতিথি এসেছেন, উনি হচ্ছেন আইনজীবী আয়ুব আনসারী। হ্যাঁ, নমস্কার। আমরা যে জায়গায় ছেড়ে গিয়েছিলাম সেই জায়গাটা একটু ফিরে আসছি, ফিরে এসে আবার যেখানে শুরু করেছিলাম সেখানে ফিরবো। সুমন যেটা বলছিলেন যে মোদি একটা চেষ্টা করবেন বা করতে পারেন, এটা আমাদের যারা সাংবাদিক তারা মনে করছি যে মোদি কিন্তু দেশের যে লোকসভা নির্বাচন হঠাৎ করে ডেকে দিতে পারেন, কারণ এতে যাও গেম হয়েছে। এই যে আমরা যেটা বলছিলাম ঘুষের রাজত্ব বা ঘুষ দিয়ে আবার কেনা যেতে পারবে, সেই জায়গাটায় ফিরে আসার আগে মোদি এমন একটা পরিস্থিতির সৃষ্টি করবেন যে সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার করতে যে উনি হচ্ছেন দুর্নীতি মুক্ত একজন পুরুষ এবং দেশের কাণ্ডারি। তোমার কি মনে হচ্ছে? না, আমার মনে হয় যে গত 3 বছরে মোদির যে শাসনকাল, সেখানে তো মোদির শাসনে কোনো উল্লেখযোগ্য কিছু হয়নি। অর্থাৎ কারো ব্যাংক অ্যাকাউন্টে 14 লক্ষ টাকা বিদেশ থেকে আসেনি। মোদি দুর্ধর্ষ কিছু অর্থনীতির উন্নতি করে দিয়েছেন, তা করেননি। এই প্রথম মোদি একটা সাকসেসফুলি একটা কাজকে করলেন, যে কাজটা সম্ভবত সমস্ত শুধু বিরোধী রাজনৈতিক দলগুলোর থেকে তাকে আলাদা করলো তা নয়, এতদিন ধরে মানে বিজেপি দল হিসেবে যার উপর সওয়ার, সেই আরএসএস থেকে তাকে আলাদা করলো। এবং আমরা এতদিন কি বলতাম? আমরা বলতাম যে বিজেপির মেজর সাপোর্ট বেস হচ্ছে বানিয়ারা বা ব্যবসায়ীরা, ছোট ব্যবসায়ীরা। সেই ব্যবসায়ীদের কে চটিয়েও মোদি এমন একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করলেন যেটা তাকে লার্জার অডিয়েন্সের সঙ্গে একটা কানেক্ট করার চেষ্টা করলেন। সেইটা দিয়ে আমার আশা বা আশঙ্কা যে মোদি 2017-তে এমনিতেই উত্তরপ্রদেশ ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্য, যেখানে 80টা লোকসভা সিট আছে, সেখানে বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে। যদি এইভাবে যেদিকে পরিস্থিতি গড়াচ্ছে, বিরোধী একদিকে বিরোধীরা, অন্যদিকে মোদি হঠাৎ করে নিজেকে শহীদ প্রমাণ করার জন্য আমি একমাত্র ভারতবর্ষের কালো টাকা মুক্ত করতে চেষ্টা করেছিলাম, এই স্লোগান তুলে একটা লোকসভা নির্বাচন না ডেকে দেয়। এইটা সুমন যেটা বলতে চাইছে, এই যে কালো টাকা আমি উদ্ধার করতে চেষ্টা করেছিলাম, অন্যরা করতে দিচ্ছে না, বা আমাকে প্রতি মুহূর্তে প্রতি পদে পদে বাধা দিচ্ছে, লোকসভা যে নির্বাচন ডেকে দিতে পারেন মোদি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমি আয়ুবকে জিজ্ঞেস করবো একটা জিনিস, যে প্রথম কথা হচ্ছে আমরা বলেছি যে এই যে জিনিসটা টাকা নিয়ে চলছে, 500 টাকা 1000 টাকা বাতিল হয়েছে, কিন্তু এর ফলে কালো টাকার একটা মূল অংশ আসে আমরা ধরছি আমাদের দেশে ঘুষের টাকা। ঘুষ কিরকম ভাবে? সরকারি অফিসার থেকে সাধারণ মানুষ যে কোনো জায়গায় একটা জায়গায় ঢুকতে গেলেও 5 টাকা ঘুষ দিয়ে ঢুকতে হয়। আমি আপনাকে জিজ্ঞেস করছি আইনগতভাবে, আপনি কি আজ পর্যন্ত যিনি ঘুষ দিয়েছেন বা যার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, সেরকম কোন মামলার কথা জানেন সেভাবে? দেখুন, বা আপনার কি মনে হয় যে এটা আদৌ কোনোদিন বন্ধ হবার সম্ভাবনা আছে? একটা কথা বলি, আজকের যে
আলোচনার শীর্ষক যে ঘুষ দিয়ে কি যায় কেনা, এই শীর্ষকে যদি বলতে হয়, জিজ্ঞাসা নেই কিন্তু না, একেবারেই ঘুষ দিয়ে যায় কেনা, ঘুষ দিয়ে যায় কেনা, তাহলে ঘুষ দিয়ে যায় কেনা এই শীর্ষক যদি বলতে হয় তাহলে নিশ্চিতভাবে আমার উত্তর হবে না। আচ্ছা, এখন তাহলে মানব জীবনে চলার পথে, কাজ করার পথে, সার্বিক মানব জীবনের মান উন্নয়নের প্রশ্নে যারা কাজ করছে তাহলে তাদেরকেও সেই আঙিনায় আনা যায় যদি এই কথা স্বীকার করে নেওয়া যায়। অপরদিকে দেখা যায় যে কিঞ্চিত মাত্র মানুষ কখনো কখনো এই পথ অবলম্বন করে থাকে, আমরা শুনি বা কোর্টেও তার মধ্যে বিভিন্ন বিচার ব্যবস্থার মধ্যেও দেখেছি তারা সম্মুখে আসছে। এবং এই জায়গায় যদি আমি একজন আইনজীবী হিসাবে বলতে হয় তাহলে আমার বলা যে যতক্ষণ না পর্যন্ত প্রমাণিত হচ্ছে কোর্টের কাছে ততক্ষণ পর্যন্ত আমি তাকে কনভিক্টেড বা আসামি বলতে পারবো না, আইনের বিচার্য বিষয়। তা আমি এটা তাকে সেই জায়গায় বলছি না, কিন্তু আপাত মস্তক দেখা যাচ্ছে যে এরকম বিষয় আসছে। তাহলে একটা অংশ এর আগে যেটা আলোচনা করছিলেন সুমনদা, যেটা বলছিলেন যে আশা আকাঙ্ক্ষা মানে সংখ্যা, যেটা আশা একটা ভালো দিক, যদি আশা হয় তো অতীব উত্তম, কিন্তু আশঙ্কা যেটা হচ্ছে যেটা এটা আমার মনে হয়েছে যে কালো টাকা দমনের প্রশ্নে একটি সরকার পদক্ষেপ গ্রহণ করবে নিশ্চিত। এই কালো টাকার যদি বিষয়বস্তু দেখা যায় কতটা পরিমাণ আমাদের হাতের বাইরে, গভর্নমেন্টের হিসাব নিকাশের বাইরে, তার অ্যাসেসমেন্ট যদি থাকে তাহলে নিশ্চিতভাবে একটা রূপরেখাও তৈরি হওয়া উচিত যে কাদের মধ্যে সেটা সীমাবদ্ধ। আপামর জনসাধারণকে একটা অনিশ্চিত অর্থনৈতিক সংকটের মুখে ফেলে দেওয়ার একটা যে যুক্তি খাড়া করতে চাইছে শাসকের কিছু এনজিও, এটা আমাদের দেশের সাধারণ মানুষের এবং সর্বশেষ মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে যেটা উনি বলতে চাইছেন, আয়ুব যেটা বলতে চাইছেন, একটা মানুষের মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপ করা, এগুলো সমস্তই হচ্ছে সামাজিক দৃষ্টিকোণ থেকে বিচার করা। এগুলোর মধ্যে কোনো ভুল নেই, এটাই তো আমরা বলতে চাইছিলাম। আর সুমন যে প্রশ্নটা বলেছে, যে সঙ্গত কারণটা একটা দেখিয়েছে, যে মোদি কিন্তু এই সামাজিক ব্যাপারটা দেখছেন না। যেমন বলা যেতে পারে আমাদের চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন এটা চলতে পারে না, সাধারণ মানুষের অত্যন্ত সমস্যা হচ্ছে, কিন্তু তার পেছনেও একটা রাজনৈতিক অভিপ্রায় অনেকেই দেখতে পাচ্ছেন। আবার এটাও কোন রকম ভাবে ভুল হবে না যদি বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় ইকুয়ালি ফ্রম হেড টু টো আ পলিটিক্যাল বিইং। তিনিও মানুষের পালস বুঝতে পারেন বলেই যে সমস্ত নির্বাচনে জিতে আসছেন, এটুকু ধরে নিতে পারি। কাজেই দুটো টানা পড়ে নিয়ে আগামী দিনে কি হবে সেটার চেয়েও বড় ব্যাপার হচ্ছে রাজনৈতিক নেতারা নিজের আমার কি করে চারপাশে একটা বৃত্ত রচনা হবে। এটা তো আমাদের নতুন নয়, ইন্দিরা গান্ধীর তাই ছিল। এমন ইন্দিরা গান্ধীর সময় থেকে কেন, তারও আগেও ছিল, আমরা বলতে পারি না জওয়াহরলাল নেহরুর ছিল না, ছিল। কিন্তু আমরা মনে হয় বা বিভিন্ন প্রান্তে যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, ধরো জয়ললিতা আছেন, কি মায়াবতী আছেন, বিরাট বিরাট মূর্তি হয়েছে মায়াবতী, এমনকি নীতিশ কুমার সম্পর্কে অতটা শোনা যায়নি। নীতিশ কুমার অবশ্য বিজেপিকে সাপোর্ট করছেন, আমার বক্তব্য তা না। তাহলে কি ধরে নিতে হবে আমাদের গণতন্ত্রে অর্থনীতি, সামাজিকতা সমস্ত বাদ দিয়ে শুধুমাত্র রাজনীতি বৃত্তের মধ্যে যারা আছেন, আলোকিত হচ্ছেন, শুধু তাদের নিয়ে আমাদের রাজনীতি আবর্তিত হবে? না, আমি যেটা আগে বলবার চেষ্টা করছিলাম, আমি বলতে চাইছি যে মানে যে কোনো পলিটিশিয়ানের একটা গেম প্ল্যান থাকে, তার একটা উদ্দেশ্য থাকে। মোদি খুব সাকসেসফুলি তার যে গেম প্ল্যানটাকে সেটাকে এক্সটেন্ড করতে পেরেছেন। কিভাবে এক্সটেন্ড করতে পেরেছেন? মানে এই আমাদের ভারতবর্ষে কত % লোক ইনকাম ট্যাক্স দেয়? মাত্র 4% লোক দেয়। এই 4%-এর মধ্যেও আবার বেসিক্যালি 1.5 থেকে 2% হচ্ছে যারা বিভিন্ন সরকারি এমপ্লয়। তো দেখুন, সাধারণ মানুষের, তার মানে যে বাকি যে 80% লোক রয়ে গেছে তাদের মধ্যে তো অনেক বিভিন্ন ধরনের ক্ষোভ আছে। সেই ক্ষোভটাকে মোদি খুব উস্কে দিতে পেরেছেন উইদাউট হার্টিং আয়ুব সাহেবের কোন রকম। আয়ুব সাহেব ব্যক্তিগতভাবে নেবেন না, ডাক্তাররা, শিক্ষকরা, আইনজীবীরা, তারা যে টাকাটা সাধারণ মানুষের কাছ থেকে নেন, কেউই তো কোনো বিল দেন না। তো এটাও তো একটা কালো টাকা।
আপনি আপনি মানে একটা রিকশাওয়ালা কিন্তু মনে করছে যে এই যে আমি যে ডাক্তারবাবুর কাছে যেতাম, সেই ডাক্তারবাবুকে যে 300 টাকাটা দিতাম, সেটা তো সে বিল দিত না। ফলে এই যে তার যে ক্ষোভটা, তার কিন্তু মনে হচ্ছে যে আরে আমাদের প্রধানমন্ত্রী তো একটা সঠিক কাজ করেছেন। মোদির কাজ ছিল যে তার যে মধ্যবিত্ত সম্প্রদায়ের মধ্যে তার যে পপুলারিটি ছিল সেটাকে এক্সটেন্ড করা। মোদি সেটা সাকসেসফুলি করতে পারলেন, পলিটিক্যালি সেটা মোদির একটা সাকসেসফুলি গেইন, যে নিজেরটাকে এক্সটেন্ড করে বললেন আপনি যদি মানে আমরা যদি একটু সাধারণ মানুষ মানে যারা বাসে ট্রামে বিভিন্ন স্টেটে বলছেন, যেটা তারা বলছেন যে এরপরে যখন ওদের গাড়িতে হাত পড়বে, ওদের বাড়িতে হাত পড়বে, তখন আরো আনন্দ। তো ভারতবর্ষে আরেকটা সার্ভে এই দুদিন আগেই এসছে, মুডিজেরই সার্ভে, ভারতবর্ষের মাত্র 2% লোকের কাছে ভারতবর্ষের মোট যে ধনসম্পদের 58.4% আছে। তো এই যে কনসেন্ট্রেশন অফ ওয়েলথ একদিকে যাচ্ছিল, মোদি সেটাকে হ্যামার করলো। এই হ্যামারে মোদি ঠিক ডোনাল্ড ট্রাম্পের পলিটিক্সটাকে অনুসরণ করলো, অর্থাৎ আমার যে ভোট ব্যাংক, আমার যে বড় যে জনগোষ্ঠী, তারা যাদেরকে শত্রু বলে মনে করে, এই ডাক্তার আমার কাছ থেকে ফিজ নেয় কোনো বিল ছাড়া, এই আইনজীবী আমার কাছ থেকে ফিজ নেয় কোনো রসিদ ছাড়া, এই প্রাইভেট টিউটর আমার কাছ থেকে ফিজ নেয় কোনো রসিদ ছাড়া, এই প্রত্যেকটাকে অ্যাড্রেস করলো। এবং তার সঙ্গে এই যে সমস্ত মধ্যবিত্ত জনসম্প্রদায়ের মানে যারা তথাকথিতভাবে যাদের কাছে আয়ের বাইরের টাকা ছিল, মানে ঘোষিত টাকার বাইরে ছিল, তাদের সাপোর্টার হিসেবে নিজের অপোজিশন পলিটিক্যাল পার্টিগুলোকে দাঁড় করিয়ে দিল। এই যে দাঁড় করানোটা, অর্থাৎ মানে আমি এবং আমার মানে আমার বাইরে সবাই, যেটা ডোনাল্ড ট্রাম্প সাকসেসফুলি করতে পেরেছিলেন, যে আমি তোমাদের চাকরি দেব, আমি তোমাদের স্বাস্থ্য দেব, এবং আমাকে বাধা দিচ্ছে কারা? তথাকথিত লিবারেলরা। মোদি ঠিক সাকসেসফুলি পলিটিক্যালি আজকের দিনে অন্তত দাঁড়িয়ে সেটা করতে, গতকাল তিনি ওই জন্যই বলেছেন যে বিরোধীদের কাছে কালো টাকা ছিল, আমি যদি আর 72 ঘন্টা সময় দিতাম তাহলে ওরা বদলে নিতে পারত। আপনি যেটা বলছিলেন, আপনার আগের যে প্রশ্নটা ছিল, অর্থাৎ মায়াবতী থেকে মুলায়েম, বিভিন্ন আঞ্চলিক নেতার সম্পর্কে এত দুর্নীতির অভিযোগ আছে, তাজ করিডর থেকে অমুক, মোদি যখন বলছেন যে ওদের কাছে টাকা ছিল বলে ওরা আমার বিরোধিতা করছে, যে বড় সংখ্যক জনসংখ্যা তারা কিন্তু এটা বিশ্বাস করছে। হ্যাঁ, বিশ্বাস করছে। কিন্তু একটা জায়গায় অবশ্য যদিও আমাদের একেবারে এই জায়গা থেকে আমরা যেখানে আজকে সীমাবদ্ধ রাখবার কথা আমাদের মূল আলোচনাটা, তার থেকে বেরিয়ে যাবে বলে আমরা সেখানে যাব না। কিন্তু যাব না বলেই সেটা বলতে চাইছি না যে কোন জায়গাটায় আঘাত করতে পারে মোদির ব্যাপারটা, কিন্তু আমি সেই জন্য ফিরে আসছি। এই যে আমরা তাহলে কি আগামী দিনে আপনার আয়ুব কি মনে হয় যে এরকম দিন আসবে যে যখন আমরা ঘুষ কাকে বলছি, আমার এই কাজটা প্রাপ্য কিন্তু আমি পাচ্ছি না। আপনি কিন্তু একটা মজার জিনিস গৌতম দা মাথা রাখবেন, রাষ্ট্র কিন্তু কিছু কিছু জায়গায় মানে ঘুষকে লেজিটিমাইজ করেছে। কিভাবে? আপনি যখন একটা টিকিট তৎকালে কাটছেন, আপনি তো আসলে রাষ্ট্রকে ঘুষ দিচ্ছেন। কিন্তু রাষ্ট্রকে ঘুষ দেওয়ার মধ্যে কি থাকে? আমার মনে হয় আমার টাকাটা আমি আমারই পরিজনদের মধ্যে দিচ্ছি। এটা কিন্তু আমার এটা মনে হয় না কোনো ব্যক্তিগত কারুর ফুলে ফেপে উঠবার জন্য ট্রেজারিতে তার ব্যক্তিগত এক্সচেকারে দিচ্ছি। আমার মনে হয় রাষ্ট্রের জন্য দিচ্ছি। যেমন ইনকাম ট্যাক্সে আমার ধরা যাক আমার ইনকাম ট্যাক্স হলো 10,000 টাকা, আমার উকিল বলবে বা উকিল বলুক বা মিডলম্যান বলবে আপনার অত টাকা দেবার তো দরকার নেই, তুমি 3,000 টাকা কমিয়ে তো 7,000 টাকা কমে গেল। আমি ভাবলাম সত্যি তোমার 3,000 টাকা কমে গেল, অথবা আমার 7,000 টাকা কাজ হয়ে যাবে। আপনি কি মনে করেন আয়ুব যে এই জিনিসটা কি ধাক্কা লাগবে? আপনার কি মনে হয়? গৌতম দা, এটা আমি বলি যে এটা অন্তর থেকে আসে। তো আমি বলি এটা কিন্তু অন্তর থেকে আসে। এটা কিছুটা আমি আপনার সঙ্গে একমত যে আমার এসেস করে দেখা গেল কি আমি 10,000 টাকা আমার ট্যাক্স দেওয়া উচিত, আমার কাগজপত্রে দেখা গেল, আমার অ্যাডভাইজার আমাকে বললো 7,000 টাকা দাও বা 3,000 টাকা দাও। আমি যদি অ্যাডমিট করে নিই তাহলে ওই কম সংখ্যক লোক বললাম যাদের হাতে কালো টাকা আছে, আপামর জনসাধারণ সবার কাছে কিন্তু কালো টাকা নেই তো তাহলে ওই সংখ্যকের সঙ্গে আমি যুক্ত হলাম। হ্যাঁ, কিন্তু আমার অন্তর থেকে যদি উদ্ভাসিত না হয়, বুঝেছি আমি, তাহলে নিশ্চিত ভাবেই হচ্ছে এটা রোধ করার ক্ষেত্রে আমি একটা জায়গা বলবো এই বিস্তৃত আলোচনা, এটা একটু বিস্তৃত আলোচনার দিকে। তার আগে আমরা একটা ফোন আছে, একটু নিয়ে নিই। হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। ঘটনা হচ্ছে কালো টাকা এবং ঘুষ
বিষয় হচ্ছে কালো টাকা নিয়ে মোদীকে একটা সিদ্ধান্ত নিয়েছে, তার ফল তো এখন সাধারণ মানুষ ভোগ করছে, ভালো মন্দ যাও একটা হচ্ছে। কিন্তু মোদী যে কালো টাকার অর্থনীতিবিদরা বলছে কালো টাকার 6% রয়েছে tax। আমরা আমাদের আজকের আলোচনাটা কি দেখেছেন? ঘুষ দিয়ে যায় কেনা। আপনার জীবনে শুনুন শুনুন, আপনার জীবনে কি এমন ঘটনা ঘটেছে যেখানে আপনাকে ঘুষ দিতে আপনি বাধ্য হয়েছেন, ঘুষ দিয়ে ছাড়া কাজ হয়নি? সেটা হয়েছে কি? ঘুষ তো সরকারি অফিসে যে কোনো জায়গায় গেলে হচ্ছে। আমি বলে দিচ্ছি কয়েকটা, যেমন রেজিস্ট্রি অফিস যেখানে দেখবেন হেড ক্লার্ক পঁচিশ 100 থেকে 150 টাকা করে। হ্যাঁ, প্রত্যেক রেজিস্ট্রি অফিসে আপনি সার্টিফাইড কপি তুলতে যাবেন নিজস্ব প্রয়োজনে, সেখানে যা ফি তার থেকে 3 গুণ 4 গুণ 10 গুণ। আপনার কি মনে হয় এই যে টাকাটা ঢুকে গেল এরপরে তারা ভয় পাবে, টাকা ঘুষ নিতে ভয় পাবে? ঘুষ নিতে ভয় কিছুই পাবে না। মোদী যদি ঘুষ যারা 2 নম্বরই করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা, অন্তত 50-100 IAS IPS কে জেলে বন্দী করতে, তাহলে মানুষ ভয় পেত। হ্যাঁ, তাহলে আপনার প্রশ্নটা কি? আপনার প্রশ্নটা কি এই ব্যাপারে? আপনার কি মনে হয়? আমার প্রশ্নটা হচ্ছে যে কালো টাকার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, কিন্তু যারা 2 নম্বরই করছে বিভিন্ন সরকারি অফিসে, কেন্দ্রীয় সরকারি তাদের বিরুদ্ধে নিচ্ছে না। বুঝেছি, আপনি শুনতে থাকুন, আমরা বলছি। হ্যাঁ, উনি যেটা বলছেন এই বন্ধু যিনি আমাদের বললেন, আমি বলি ধন্যবাদ আছে আমাদের সেন্টারে ফোন করার জন্য। যেটা বিষয় যে ঘুষ, তো যে বিষয়টা উনি বলতে চাইছেন যে কোনো কিছু কাজের বিনিময়ে যেটা সরকারি ভাবে সেই ভদ্রলোক সেই চেয়ারে করতে বাধ্য, অথচ বিনিময় করছেন, আন্ডারগ্রাউন্ডে বিনিময় করছেন, শুধুমাত্র হিসাব বহির্ভূত টাকা সরকার সংগ্রহ করে নিলেই এটা বন্ধ হবে না। এটা চলতে থাকবে, এটা বন্ধ হবে না যদি থাকে। আপনি কি জোর দিয়ে বলছেন এটা হবে? আমার মনে হয়। আচ্ছা, আপনার কি না? সুমন যেটা বলেছিল খুব একটু জাস্টিফাইড একটা কথা। সুমন বলছে যে এটা কিন্তু আমিও দেখেছি, বহু মানুষ যারা সাধারণ মানুষ যখনই দাঁড়ানো যাচ্ছে বলছে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, কালকে আজকে গাড়ি, কালকে বাড়ি, সমস্ত সম্পদের কোনো শেষ নেই, আর আমরা এরকম মরছি সমস্ত জায়গায়। তাদের একটা রাগ, যাকে বলা হয় পুঞ্জীভূত ক্রোধ, সেটা বেরিয়ে আসছিল। আমার বক্তব্য, কারণ সেই মানুষটা কোনো না কোনো ভাবে এর শিকার। এখন এই যে জিনিসটা করতে চাইছেন মোদী, তাহলে কি ভবিষ্যতে আমরা ধরে নেবো এমন একটা অবস্থা চলে আস, ভারতবর্ষের মতো একটা উন্নতশীল দেশে, ডেভেলপিং কান্ট্রি, ইট ইজ নট এ ডেভেলপড কান্ট্রি, কিন্তু আমরা কি ধরে নেবো এরকম ধরনের কোনো হবে অবস্থাটা, যখন এনারা সবাই রিসিট দিতে বাধ্য থাকবেন এবং আপনার কাছে এই ধরনের মামলা আসবে যে আমি রিসিট দিয়ে ভালো চিকিৎসা পাইনি? এরকম কি আপনি আশা করতে পারেন? নিশ্চিত হওয়া উচিত যদি হয়। কিন্তু আমার কথা হচ্ছে, যে উদ্দেশ্য নিয়ে যদি বলি কালো টাকা রোধ করার জন্য যে প্ল্যানিং, 500,000 টাকার নোট বাতিল রাত্রে অন্ধকারে, আর তার পরবর্তী সময় 1 সপ্তাহ কি 2 সপ্তাহ এটা চলবে, তারপরে হঠাৎ করে সিদ্ধান্ত আবার বাতিল, 1,000 টাকা বাতিল, পরবর্তী সময় দেখা যাবে যে 30শে ডিসেম্বর সময়সীমা, তার মধ্যে আরো অনেক কিছু পরিবর্তন হতে পারে। টিভিতে দেখছিলাম 27 তারিখে মন কি বাত হোগা। তো এইরকম যদি খামখেয়ালিপনা হয়, তাহলে প্রশ্নটা কি জাগবে না? সাধারণ মানুষ নিশ্চিতভাবেই ভালো বোঝেন, না বোঝা নয়। তাহলে এই প্রশ্ন তো জাগবেই যে 2014 সালে বিদেশে আত্মীয় স্বজনদের কাছে টাকা পাঠানোর যা লিমিটেড ছিল, $75,000, 2015 সালে সেটা বেড়ে দ্বিগুণ হলো, 2014 সালে বেড়ে 15 সালে দ্বিগুণ হলো, 16 সালে বেড়ে 3.25 গুণ হলো। তাহলে অতি সাধারণ মানুষের, যার সংখ্যাটা 70 থেকে 80%, সেই সংখ্যক মানুষের বিদেশে থাকে এবং তাদেরকে সাম্মানিক বা হচ্ছে যে কোন রকম কিছু পাঠানোর ক্ষেত্রে কতটা পরিমাণ সংখ্যক মানুষ। তাহলে যে মানুষগুলো, ওই সংখ্যক মানুষ যাদের হাতে ম্যাক্সিমাম হিসাব বহির্ভূত টাকা আছে, যে টাকাকে আমরা কালো টাকা হিসেবে দেখছি, তাদের সুবিধা করে দেওয়া হলো এর আগে, আর আজকে সেটা আইওয়াশ করার জন্য এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হচ্ছে, সাধারণ মানুষ এফেক্টেড হচ্ছে। আমি কালো টাকা রোধের বিরুদ্ধে কিন্তু বলছি না, বুঝেছি, সবাই আমরা বলছি যে কালো টাকার বিরুদ্ধে কোনো কথা নয়, কিন্তু মূল হচ্ছে যেভাবে করা হয়েছে সেটা হচ্ছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার, প্রশাসনিক ব্যর্থতা। যদি প্রশাসনিক ব্যর্থতা থাকে, সুমন, নতুন করে যদি ধরাই যাক 2 বছর পরে বা 1 বছর 1.5 বছর মাথায় নতুন লোকসভা নির্বাচন হলো, সবটাই আমাদের কাল্পনিক, আমরা ভাবছি, বেশ মন করাই হলো, এই অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার যেটা, এটা একটা বিরাট আকারে হয়ে আছে, সেটা কি সামাল দিতে পারা যায়?
সেটা আগামী 3 মাসে বোঝা যাবে যে কতটা ব্যাংকগুলো এটাকে হ্যান্ডেল করতে পারছে। কিন্তু মানে যেটা আগে আপনার আশঙ্কা ছিল বা যেটা আয়ুব সাহেব বলছিলেন, সেটাকে যদি একটু ভাবা যায় যে মানে কোথায় কোথায় মানে লুপ হোলস গুলোকে টাইট করবার চেষ্টা করা হচ্ছে বলে এখন অবধি মনে হচ্ছে, সেটা হচ্ছে এরপরে যেটা আসতে চলেছে বলে মনে করা হচ্ছে যে জিএসটি 1 ফেব্রুয়ারিতে বাজেটে অ্যানাউন্স করা হবে। জিএসটি অ্যানাউন্স করার পরে যেটা হবে সেটা হচ্ছে যে যদি এটা বলে দেওয়া হয় যে আমি ব্যক্তিগত আয়করটা তুলে দিলাম, এখন অবধি প্রস্তাব হিসেবে সেটাই আছে, আমার সমস্ত ট্রানজাকশনের উপর ট্যাক্স আছে কিন্তু ব্যক্তিগতভাবে আয়করটা তুলে দিলাম, তাহলে কিন্তু আপনি মানে অনেকটা ট্যাক্স নেটটাকে বাড়াতে পারলেন এবং আপনি অনেকটা এই যে মানে আমি আবার একটা জিনিস বারবার বলবো, আমরা কিন্তু বারবার এটা ভাবছি যে সরকারি অফিসারদের কাছে শুধু ব্ল্যাক মানি ছিল না, আমি বলবো অনেক বেশি ছিল, মানে কোনো ব্যক্তিগত অ্যাসপারশন ছাড়া ডাক্তার, আইনজীবী, শিক্ষক এদের কাছে। তো এদের কাছে যে টাকাটা ছিল তখন কিন্তু আমি সেটাকে অনেকটা কন্ট্রোল করতে পারবো। কেন? কারণ এই যে চিকিৎসক সে তো কোথাও গিয়ে কিছু একটা খাবারই কিনছে, কোথাও একটা বিদেশে যাওয়ার জন্য টিকিটই কিনছে, তো আমি তাহলে তাকে সেখানে ট্যাক্সিং করতে পারছি, আমি তার সমস্ত আয় ব্যয়ের উপর ট্যাক্সিং করতে পারছি।